প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষায় বিষয়ভিত্তিক বিষয়ে ভালো করার জন্য যেভাবে পড়লে পড়াটা তোমাদের জন্য সহজ হবে এবং সহজেই ভালো ফলাফল করতে পারবে, সেই বিষয়ে কিছু কথা আলোচনা করব। দেখো, পড়া মুখস্থ করলেই যে পড়া মনে থাকবে ব্যাপারটা এরকম না। মুখস্থ করে পড়া মনে রাখাটা খুব টাফ যদি তুমি পড়াটা বুঝে মূল থিমটা মনে রাখতে না পারো। যেমন ধরো, তোমাদের বাংলা বিষয়ের কথাই বলছি। ধরো একটা গল্প আছে শুভা। তো শুভা গল্পে একটা ছোট গল্প, শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো শুভা গল্প পড়ার আগে তোমাদের প্রথম কৌশল অবলম্বন করতে হবে যে প্রথমেই তোমাদেরকে শব্দের অর্থ এবং টিকা খুব ভালোভাবে বুঝে পড়ে নিতে হবে। শব্দের অর্থ এবং টিকা যদি তুমি ভালোভাবে বুঝে পড়ে নাও, তারপরে যদি তুমি গল্পটা পড়তে যাও, তাহলে দেখবে যে গল্পের ভেতরে থাকা শব্দের অর্থ এবং টিকাগুলো যেগুলো তুমি আগেই পড়ে এসেছো সেগুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ফলে গল্পটাও বুঝতে তোমার অসুবিধা হবে না। এরপরে তুমি গল্পটা পড়া শুরু করবে খুব মনোযোগ সহকারে, গল্পের ভাষা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। প্রত্যেকটা লাইন নিজে রিয়েলাইজ করে পড়ার চেষ্টা করবে এবং পুরো গল্পটা মূল মেসেজ কি, গল্পটাতে কি বলতে চেয়েছে, গল্পটার মাধ্যমে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন এবং কি শিক্ষা দিতে চেয়েছেন, গল্পটার শিখন ফলটা কি, সেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। গল্পটা পড়ে গল্পটার ভেতর থেকে তোমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক খুঁজে বের করতে হবে, যে নৈবেত্তিকগুলো হচ্ছে তোমার একটু ব্যতিক্রম কিন্তু সহজ, এবং তোমাকে নিজেকে বুঝতে হবে যে কোন লাইনটা থেকে, স্পেসিফিক কোন লাইনটা থেকে নৈবেত্তিক প্রশ্ন হচ্ছে, সেই লাইনগুলোকে ইন্ডিকেট করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যখন তুমি রিভাইজ করবে পুরো গল্পটা ওরকম পুঙ্খানুপুঙ্খভাবে তোমার পড়ার সময় হয়তো থাকবে না, সেই সময় যাতে তুমি তোমার হাইলাইট করা লাইনগুলো, যেগুলো তুমি খুব ইম্পর্টেন্স দিয়ে পড়েছিলে নৈবেত্তিক হিসেবে, সেই লাইনগুলোতে সহজেই তুমি চোখ বুলাতে পারো এবং সহজেই তোমার মনে থাকে। এরপরে যে গল্পের যেই মূল ভাব, সেই মূল ভাবটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং পড়ার আগে, মূল ভাব পড়ার আগে গল্পটা পড়ে তুমি নিজে বলার চেষ্টা করবে যে গল্পটাতে কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কোন বিষয় নিয়ে গল্পটা লেখা এবং গল্পটার সামগ্রিক কি কাহিনী উপস্থাপিত হয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র, গল্পের যে চরিত্রগুলো, যে এই চরিত্রটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ গল্পে কি মেসেজ দিতে চেয়েছেন, আবার অন্য চরিত্রের মাধ্যমে সে কি মেসেজ দিতে চেয়েছেন। ধরো, আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, শুভা হচ্ছে একজন বাক প্রতিবন্ধী মেয়ে। তো জন্মের সময় কেউই কথা বলতে পারে না, সে কারণে বড় বোনের নাম সুহাসিনী রেখেছিল বাবা মা। তো শুভার জন্মের সময় বাবা মা তো জানতো না যে শুভা বোবা হবে, সে কারণে বড় বোনের নামের সাথে মিল করে শুভার নাম রাখা হয়েছিল সুভাষিনী। কিন্তু নিয়তির এমন নির্মম পরিহাস হবে সেটা বাবা মা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। পরবর্তীতে তার নামটাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো, কেননা
তার নামের অর্থ হচ্ছে সুভাষিনী, মানে যে সুন্দর করে কথা বলে। কিন্তু খুবই দুঃখের বিষয় এবং করুণ বিষয় এটাই যে শুভা কথাই বলতে পারতো না, কারণ সে জন্মবোবা। এখন শুভা বোবা, এটা সৃষ্টিকর্তার দান, এখানে কারোই কিছু করার নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুভা যে বোবা বা শুভার যে একটা প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতাটা শুভার সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে আমাদের চারপাশে থাকা কিছু মানুষ, যারা প্রতিনিয়ত শুভাকে বুঝিয়ে দেয় সে একটা প্রতিবন্ধী মেয়ে। এই যে তার প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে শুভা জয় করতে পেরেছিল, কারণ সে প্রকৃতির সান্নিধ্যে এবং তার পোষা প্রাণীর সান্নিধ্যে যে ভাব বিনিময় তার হয়েছিল, সেই ভাব বিনিময়টা বরং তার চারপাশের মানুষের থেকে অনেক বেশি তার জন্য সহানুভূতিশীল এবং তার জন্য উপযোগী ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ রয়েছেন যারা কারো প্রতিবন্ধকতাটাকে এমনভাবে উপস্থাপন করে যে সে নিজে তার প্রতিবন্ধকতা নিয়ে যতটা চিন্তিত নন, তার চারপাশের মানুষজনের চিন্তা দেখে তাকে নিয়ে সে অনেক বেশি বিব্রতকর অবস্থায় পড়ে যান এবং তার আপনজন বাবা মাকেও তাদের চারপাশে থাকা মানুষ বিভিন্নভাবে প্রভাবিত করে প্রতিনিয়ত, কেননা বাবা মার ভেতরে একটা দুশ্চিন্তা তারা ঢুকিয়ে দেয়। তো শুভার মা এজন্যই শুভাকে তার গর্ভের কলঙ্ক মনে করতেন, যদিও শুভার বাবার চরিত্র ছিল এর সম্পূর্ণ বিপরীত, কারণ বাণীকণ্ঠ তার মেয়েদেরকে খুব বেশি ভালোবাসত। শুভার গ্রামের বাড়ি ছিল চণ্ডীপুর। সেখানে শুভার গ্রামের বাড়িটা ছিল একদম নদী ঘেঁষা। তো প্রকৃতি কথা বলতে পারে না, নদী কথা বলতে পারে না, গাছপালা কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতিরও একটা ভাষা আছে, প্রকৃতির একটা নীরব ভাষা আছে। এই নীরব ভাষাটা সবাই উপলব্ধি করতে পারে না। শুভা প্রকৃতির এই নীরব ভাষাটা উপলব্ধি করতে পেরেছিল এবং প্রকৃতি যেমন বোবা, শুভাও বোবা, সেজন্য প্রকৃতির সাথে শুভার সাদৃশ্য শুভা খুঁজে পেয়েছিল। তাই প্রকৃতির সাথে শুভার কাটানো সময়গুলো খুব উপভোগ্য ছিল শুভার জন্য। একটা পর্যায়ে শুভা তাদেরই গ্রামের এক ছেলে প্রতাপ যখন বড়শি দিয়ে মাছ ধরতো তার পাশে গিয়ে বসতো। তো প্রতাপের কাছে শুভাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সঙ্গী ছিল, এই কারণে, কারণ মাছ ধরার সময় শুভা বোবা হওয়ার কারণে কোনো কথা বলতো না, সে কারণে প্রতাপও নিরিবিলি মাছ ধরতো আর শুভারও ভালো লাগতো। তো এখানে একটা অন্যরকম রোমান্টিসিজমের কিছুটা আঁচ এসেছে, কিন্তু এটা পরিপূর্ণ তোমাদের গল্পটাতে ফুটে ওঠেনি। পরবর্তী পরিণতিটা কি হয়েছে সম্ভবত এখানেই তোমাদের গল্পটা শেষ হয়েছে। তবে প্রতাপের চরিত্রে আরও কিছু দিক রয়েছে, যেমন প্রতাপ ছিল একজন অকর্মণ্য লোক। সে অলস সময় কাটাতে পছন্দ করত। তো অলস সময় কাটানোর জন্য মাছ ধরার
বড়শি দিয়ে মাছ ধরার চেয়ে উপযোগী আর কিছু হতে পারে না, যে দিকটা রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছিলেন প্রতাপ চরিত্রের মাধ্যমে। তো সব মিলিয়ে শুভা গল্পটা হচ্ছে যে প্রতিবন্ধকতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করতেই পারে, কিন্তু আমাদের চারপাশে থাকা মানুষ প্রতিবন্ধী ব্যক্তিকে বারংবার মনে করিয়ে দেয় যে সে আর পাঁচটা তাদের মতো মানুষ নন, সে তার সমস্যা রয়েছে, তার প্রতিবন্ধকতা রয়েছে। অথচ এরকম হওয়ার কথা ছিল যে তার প্রতিবন্ধকতাটা তো তার নিজের সৃষ্ট নয়, সুতরাং চারপাশের মানুষের আচরণটা তার প্রতি হওয়া উচিত ছিল সহানুভূতিশীল, এবং তাকে বোঝানো উচিত ছিল যে এটাতে তো তোমার কিছুই করার নেই, সৃষ্টিকর্তা তোমাকে এভাবে সৃষ্টি করেছে, তাতে কি হয়েছে, তুমি আমাদের মতোই স্বাভাবিক চার পাঁচটা মানুষ, তুমি আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তো প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী হিসেবে মনে না করে আমাদের মতো রক্ত মাংসের একই মানুষ মনে করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করাটা আমাদের জন্য মুখ্য কাজ হওয়া উচিত। এই শিক্ষাটাই রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের মাধ্যমে আমাদেরকে দিতে চেয়েছেন। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি শুভা গল্প নিয়ে তোমাদেরকে যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা তোমাদের অনেক কাজে আসবে। এখন আসি, ধরো শুভা গল্প থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসলো যে উদ্দীপকটা সাজালো একজন ব্যক্তিকে নিয়ে, যে ব্যক্তি অন্ধ, চোখে দেখতে পায় না। ক নম্বরে তোমাদেরকে সৃজনশীলের প্রশ্ন করলো যে শুভার পিতার নাম কি ছিল। খ নম্বরে প্রশ্ন করলো শুভার মা শুভাকে গর্ভের কলঙ্ক কেন মনে করত, ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করলো উদ্দীপকের ব্যক্তির সঙ্গে শুভার সাদৃশ্য কোথায়। ঘ নম্বরে প্রশ্ন করলো শুভা এবং উদ্দীপকের ব্যক্তি কিভাবে তাদের প্রতিবন্ধকতাকে জয় করতে পারে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো আমার মনে হয় আমি যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্য দিয়েই তোমরা এই যে আমি যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের সামনে দাঁড় করালাম সেই প্রশ্নের উত্তর করতে পারবে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবে, আমাকে আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবে, পরবর্তীতে যাতে তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।